অংশীদারি ব্যবসায়ের চুক্তি ও চুক্তিপত্র সবচাইতে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা যে অংশীদারি ব্যবসায়ের আসলে চুক্তি এবং চুক্তিপত্র জিনিসটা কি। আমরা শুরুতেই এই বিষয়টা নিয়ে কথা বলেছি ভাইয়া, যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কিন্তু চুক্তি। একটা অংশীদারি ব্যবসায় চুক্তি ছাড়া গঠন হতেই পারে না। কারণ তোমরা দুজন বা তিনজন যদি একটা ব্যবসা শুরু করতে যাও, সর্বপ্রথম বা সবার আগে যে বিষয়টা তোমাদের মাথায় আসবে যে তোমরা আসলে কিভাবে ব্যবসাটা রান করবা, পরিচালনা করবা, শুরু করবা, এই যে বিষয়টা আসে তখনই তোমরা সবাই কিন্তু কি হয়, একত্রিত হয়ে একটা চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে ব্যবসাটা গড়ে তোলে, যার জন্য বলা হয় চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে না। আর চুক্তি তিন ধরনের চুক্তি আমরা জানি, শুরুতেই বলেছি এই বিষয়টা, যে একটা হচ্ছে লিখিত চুক্তি, আরেকটা হচ্ছে মৌখিক চুক্তি, আর আরেকটা হচ্ছে লিখিত এবং নিবন্ধিত। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লিখিত এবং নিবন্ধিত, কারণ মুখের কথার কোনো ভিত্তি নাই। আদালত কর্তৃক যেটা গৃহীত হবে সেটাকে আমরা বলবো লিখিত ও নিবন্ধিত। কারণ যদি নিবন্ধন না করি তাহলে আমরা কি করতে পারি না, তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকা বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারি না, যে বিষয়গুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। ওকে, এখন এই চুক্তির লিখিত রূপকে কিন্তু চুক্তিপত্র বলে। আমাদের মাঝে মধ্যে ক নাম্বারে প্রশ্ন আসে, চুক্তিপত্র কাকে বলে বা চুক্তিপত্র কি। তাহলে চুক্তির যে লিখিত রূপ সেটাকে আমরা কি বলবো, চুক্তিপত্র বলবো। আর আদালত কর্তৃক গৃহীত হবে কোন চুক্তি, লিখিত এবং নিবন্ধিত চুক্তি। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছো। কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন হয়েছে সবার? জিএসটি পরীক্ষা এবার তো সবই প্রশ্ন তো সহজই হয়েছে, আমার কাছে মনে হলো খুবই সহজ প্রশ্ন হয়েছে। যাই হোক, আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো, হচ্ছে আমরা আমাদের রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে আমরা নতুন করে অনেকগুলা কোর্স তোমাদের জন্য লঞ্চ করতেছি। ইনশাল্লাহ যারা আমাদের সাথে যুক্ত থাকবা অনেক ভালো একটা সার্ভিস পাবা। কারণ হচ্ছে আমি তোমাদের কমার্সের সাবজেক্টগুলার ওইভাবে দায়িত্ব নিচ্ছি, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের দায়িত্বটা আমি ভালোভাবে নেব ইনশাল্লাহ। পাশাপাশি অন্যান্য সাবজেক্টের জন্য ভালো টিচার আছে, তোমরা চাইলেই আমাদের পেইড কোর্সগুলোতে অ্যাড হতে পারো। আর কারো যদি সমস্যা থাকে সে আমাদের প্রি ক্লাসগুলো করলেও তোমরা অনেক কি পাবা, অনেক সাজেশন সহ অনেক ধরনের দিক নির্দেশনামূলক বিষয় পাবা, পাশাপাশি বেসিক ক্লাস পাবা, এরপরে প্রশ্ন সলভিং ক্লাস তো থাকছেই। সো সবাইকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভালো কিছু পাবেন। অংশীদারি ব্যবসায়ের চুক্তি মূল ভিত্তি, এই প্রশ্নটা আমাদের মাঝে মধ্যে খতে মাঝে মধ্যে গতেও আসে। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। ভাইয়া চুক্তি যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি এটা আমরা সবাই জানি। এখন এটাকে আমরা কিভাবে লিখবো সেই বিষয়টাকে আমি খুব সংক্ষেপে তোমাদের জন্য নিয়ে এসেছি। কারণ কি, তোমরা যখন এই বিষয়টা খুব সহজে দেখবা, যেটা হবে কি, তুমি জাস্ট একটা আইডিয়া নিয়ে যাবা, তোমার প্রশ্নটা খতে আসুক, গতে আসুক, অথবা কতে আসুক বা ঘতে আসুক, তুমি তোমার মতো করে অ্যান্সারটা করতে পারবা। সো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে এই যে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে এতটুকু পড়লেই তোমাদের জন্য এনাফ। তাহলে কি, যে অংশীদারি ব্যবসায় গঠন ও পরিচালনার বিষয়ে অংশীদারদের মধ্যে যে সম্মতি প্রতিষ্ঠিত হয় তাকেই কি বলে, অংশীদারি চুক্তি। এখন এই যে অংশীদারদের মধ্যে একটা সম্মতি মানে হচ্ছে কি, মনে করো তোমরা 5 জন একটা ব্যবসা শুরু করছো। এখন 5 জনে যখন বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করার পর একমত হবা, এই একমতটাকেই বলা হয় সম্মতি। এই সম্মতিটিকে চুক্তি বলে। ওকে, আর চুক্তির আলোকে কিন্তু অংশীদারি ব্যবসায় কি হবে, পরিচালিত হবে। চুক্তি ছাড়া আমরা সবাই জানি চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে না। আর অংশীদার যে এই যে চুক্তির আলোকে অংশীদারদের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলি চুক্তিবদ্ধ সম্পর্ক। মাঝে মধ্যে আমাদের ক নাম্বারে আসতে পারে যে চুক্তিবদ্ধ সম্পর্ক কি, তাহলে চুক্তির আলোকে অংশীদারদের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয় সেটাকেই আমরা বলবো ভাইয়া কি, চুক্তিবদ্ধ সম্পর্ক। বিষয়টা ক্লিয়ার কিনা? আর চুক্তির বিষয়বস্তু মুখ্য হিসেবে বিবেচিত হয়, তাই চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এই যে কথাটা আমরা বললাম, এই কথাটা যদি তোমরা মোটামুটি একটু ফলো করো তাহলেই তোমরা এই প্রশ্নটার অ্যান্সার যে কোনো জায়গা থেকে দিতে পারবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আসো, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অংশীদারি ব্যবসায় চুক্তি ও চুক্তিপত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে দেব, যেটা আমাদের এমসিকিউ প্লাস হচ্ছে সামনে যে অ্যাডমিশন টেস্ট আসে সেটার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। সেটা হচ্ছে চুক্তির অবর্তমানে যদি কখনো আমাদের মনে করো কি হয়েছে, আমরা 5 জন একত্রিত হয়েছি কিন্তু এখনো আমাদের মধ্যে কি হয় নাই,
ওইভাবে চুক্তিপত্রটা শেষ হয় না বা চুক্তিটা শেষ হয় নাই, কিন্তু আমরা ব্যবসাটা শুরু করে দিয়েছি। সেক্ষেত্রে কি হবে, আমরা চুক্তিটা করব, চুক্তির জন্য সবকিছু করা হয়েছে কিন্তু সেটা বর্তমান নাই। সেক্ষেত্রে আমরা কিভাবে পরিচালনা করব, 1932 সালে যে ভারতীয় অংশীদারি ব্যবসায়ের আইনটা আছে সেই আইন অনুসারে আমরা কি করব, ব্যবসাটা পরিচালনা করব। ওকে, তাহলে চুক্তিটা বর্তমানে কার্যকর হবে 1932 সালের আইনটা। আর চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে, এটা আমরা সবাই জানি, বলেছি এর আগে। অংশীদারি চুক্তিপত্র সম্পর্কে অংশীদারিত্ব বলে। একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে যে অংশীদারিত্ব কি, তাহলে এই যে অংশীদারদের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্কটা, সেই সম্পর্কটাকে আমরা বলবো হচ্ছে অংশীদারিত্ব। ওকে, আর অংশীদারি চুক্তিপত্রে প্রচারযোগ্য কোনো চুক্তি নয়। ওকে, এই কথাগুলো মোটামুটি মাথায় রাখবা। আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে একজন নিবন্ধক চুক্তিপত্রের বিষয়বস্তু পরিবর্তন করতে পারেন। কখনো এমন যদি মনে হয়, মনে করো তোমরা 5 জন বিজনেসটা শুরু করেছো, এখন যেটা হচ্ছে কোনো কারণে তোমাদের যে চুক্তিপত্র আছে সেটা কি করতে হয়, একটু পরিবর্তন করতে হয়, বা নতুন কোনো অংশীদার গ্রহণ করার ক্ষেত্রে অনেক সময় চুক্তিটা কি হয়, চেঞ্জ হয়। যার জন্য এটা করতে পারবে কে, অবশ্যই চুক্তির যে নিবন্ধক, যাকে দিয়ে তোমরা নিবন্ধন করিয়েছো সেই নিবন্ধক চুক্তির বিষয়বস্তু পরিবর্তন করতে পারবে। ওকে, আর চুক্তিতে উল্লেখ থাকলে, হ্যাঁ চুক্তি যদি উল্লেখ থাকে তাহলে আমাদের নতুন অংশীদার পুরাতন অংশীদারদের দায়টা বহন করতে পারবে। তাহলে চুক্তিতে উল্লেখ থাকতে হবে, উল্লেখ না থাকলে কিন্তু নতুন অংশীদার, মনে করো তোমরা 5 জন অংশীদার ছিলা, এখন হঠাৎ করে একজন নতুন অংশীদার আসছে, এখন এর আগে যদি ব্যবসায় কোনো দায় সৃষ্টি হয় সেটা কি নতুন অংশীদার বহন করবে কিনা, সেটার জন্য চুক্তিপত্রে একটা নির্দেশনা দেওয়া থাকবে। বিষয়টা বুঝতে পেরেছ? আর আমরা জানি চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা করা যায়, ওই যে চুক্তির লিখিত যে রূপটা, কিন্তু চুক্তি ছাড়া কখনোই অংশীদারি ব্যবসাটা করা যায় না। তাহলে চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা করা যায়, কিন্তু চুক্তি ছাড়া করা যায় না। আর নিবন্ধিত চুক্তিপত্রের কোনো অংশ সংশোধন করতে হলে অবশ্যই কি করতে হবে, আগে নিবন্ধকের কাছ থেকে জানাতে হবে, এরপরে অনুমোদন করতে হবে। আর চুক্তি নিবন্ধিত হওয়া কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে চুক্তি নিবন্ধিত হওয়াটা বাধ্যতামূলক না। শুধুমাত্র আমাদের সীমিত অংশীদারি ব্যবসায় যখন আমরা পড়ব তখন আমরা লক্ষ্য করব যে সীমিত অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনটা বাধ্যতামূলক, বাট সাধারণ অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক না। ইন জেনারেল কোনো কথা না বললে যদি বলে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি রকম, তাহলে অ্যান্সার দিবা বাধ্যতামূলক না। এরপরে আমরা আসব যখন কোনো প্রতারণার মধ্যে, আচ্ছা যদি এমন হয় যে তোমাদের মধ্যে কোনো অংশীদার হ্যাঁ প্রতারণা করে একটা চুক্তি করেছে, কিন্তু ওই প্রতারণার আশ্রয় নেওয়ার কারণেই তার ওই চুক্তিটা বাতিলযোগ্য বলে ঘোষিত হবে। ওকে, তাহলে প্রতারণাযোগ্য যদি কোনো চুক্তি হয়, অর্থাৎ কেউ যদি ফ্রড করে, কেউ যদি ধোঁকা দিয়ে বা কৌশলগতভাবে কোনো একটা আইন বা কোনো একটা সুবিধা তার পার্সোনাল ওয়েতে নিয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে অবশ্যই বাতিলযোগ্য বলে ঘোষণা করা হবে। এই ছিল আমাদের বেসিক তথ্যগুলা। আর চুক্তিতে উল্লেখ না থাকলে আমরা কি করব, এই বিষয়টা আমাদের অ্যাকাউন্টিং খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করো, মনে করো তোমাদের চুক্তিতে এই বিষয়টা নাই, সেক্ষেত্রে কিছু আইন আছে, যেমন তুমি যদি কারো কাছ থেকে লোন নাও, কোনো একজন অংশীদার কারো কাছ থেকে ঋণ নিছে, মনে করো তোমাদের ব্যবসায় এখন 10 লাখ টাকা দরকার, এখন তোমাদের কারো কাছে নাই, তাহলে তোমরা কি করবা, হয় ব্যাংক থেকে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে অথবা কোনো ব্যক্তি থেকে, হ্যাঁ বা কোনো এজেন্সি থেকে তোমরা লোন নিতে হবে। তাহলে যে কোনো একজন যদি সেই লোনটা নেয়, চুক্তিতে নাই কিন্তু ও যাদের কাছ থেকে লোনটা নেওয়া হয়েছে, যাদের কাছ থেকে ঋণটা নেওয়া হয়েছে, তাদেরকে একটা সুদ দিতে হবে না? তাহলে চুক্তিতে উল্লেখ না থাকলেও ওই ঋণের উপর 6% হারে 6 মাসের সুদ দিতে হয়। এটা একটা আইন, এটা আমাদের অ্যাকাউন্টিংও আছে, এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ এটা ভূমিকা পালন করে। তাহলে অংশীদারি ঋণের উপর কত পার্সেন্ট, 6% সুদ দিতে হবে। ডেট না থাকলে কয় মাসের, 6 মাসের, ডেট থাকলে ডেট অনুসারে। আর পার্সেন্টেজ যদি থাকে তাহলে তো আর কথাই নেই। এটা কখন হবে, যখন চুক্তিতে উল্লেখ না থাকে। এরপরে মুনাফাটা কি করবে, কোনো কিছু বলা নাই, মুনাফাটাকে সমানভাবে ভাগ করে দিতে হবে, এটা হচ্ছে কথা। আর একটা বিষয় হচ্ছে মাথায় রাখবা, মূলধন এবং উত্তোলনের উপর সুদ ধরা যাবে না চুক্তিতে বলা না থাকলে। অনেক সময় আমাদের অংশীদারি অঙ্কে করতে গেলে আমরা এটা দেখি যে মূলধন এবং উত্তোলনের উপর সুদ 5% বা 10% ধরতে বলে, তখন আমরা ধরবো, কিন্তু অনেক সময় না থাকলে আমরা সুদটা ধরবো না। ক্লিয়ার কিনা বলো তো? তাহলে অংশীদারি ব্যবসায়ের এই যে মূলধন বা অতিরিক্ত মূলধন বা উত্তোলনের উপর সুদ ধরা যাবে না, এই জিনিসগুলো আমাদের অ্যাকাউন্টিং এ খুব বেশি গুরুত্বপূর্ণ।